আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এবার ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নির্বাসিত যুবরাজ পাহলভি। এবার জানিয়ে দিব, চরম সেনা সংকট, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী, ইসরায়েল সেনাপ্রধান। জানিয়ে দিব, ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, রাস্তায় লাখ লাখ মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বক্তব্য দিয়েছেন নির্বাসিত যুবরাজ ও বিরোধী নেতা রেজা পাহলভি। তিনি সরাসরি সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্পকে, যাতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার সঙ্গে কোনো নতুন চুক্তিতে না জড়ানো হয়। তার এই অবস্থান শুধু ব্যক্তিগত মত নয়, বরং ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে একটি সুস্পষ্ট বার্তা বহন করে। এক সাক্ষাৎকারে পাহলভি জোর দিয়ে বলেন, ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থা তাদের মৌলিক আদর্শ থেকে কখনোই সরে আসবে না। ফলে এই সরকারের সঙ্গে করা যে কোনো চুক্তি দীর্ঘমেয়াদে টেকসই হবে না, বরং এমন চুক্তি শাসকদের ক্ষমতা আরও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। তার মতে, অতীতের অভিজ্ঞতা থেকেও দেখা গেছে যে তেহরান আন্তর্জাতিক আলোচনাকে প্রায়ই কৌশলগতভাবে ব্যবহার করে, কিন্তু বাস্তবে কোনো মৌলিক পরিবর্তন আনে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের কৌশল পরিবর্তন করা প্রয়োজন। বর্তমান সরকারের সঙ্গে সমঝোতা করার পরিবর্তে ওয়াশিংটনের উচিত ইরানের সাধারণ জনগণ এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন জোরদার করা, কারণ প্রকৃত পরিবর্তন কেবল জনগণের মাধ্যমেই সম্ভব, কোনো চুক্তির মাধ্যমে নয়। পাহলভির বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক হল সর্বোচ্চ চাপ নীতির প্রতি তার সমর্থন। তিনি মনে করেন, ইরানের শাসক গোষ্ঠীর উপর অর্থনৈতিক, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ অব্যাহত রাখলে তারা দুর্বল হবে এবং জনগণের দাবির সামনে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই অবস্থান অনেকাংশে ট্রাম্প প্রশাসনের আগের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করলেও পাহলভি দাবি করেন, তিনি ইরানের জনগণের আকাঙ্ক্ষা সম্পর্কে অবগত। তার ভাষায়, ইরানের সাধারণ মানুষ একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র চায়, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং রাজনৈতিক দমনপীড়ন থাকবে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যাতে তারা এই আকাঙ্ক্ষাকে সম্মান জানায় এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করে। এছাড়া তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বর্তমান ব্যবস্থার ভেতরে থেকে কোনো সংস্কার সম্ভব নয়। তার মতে, এই ব্যবস্থা এমনভাবে গঠিত যে এটি নিজেকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের কৌশল ব্যবহার করবে। ফলে বাইরে থেকে কোনো চাপ বা ভেতর থেকে কোনো সীমিত সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান আসবে না। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর অবস্থান বা শর্তহীন আত্মসমর্পণের আহ্বানের প্রেক্ষাপটে পাহলভির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ইরান নীতিকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যদি ওয়াশিংটন আবারও কঠোর নীতিতে ফিরে যায়, তাহলে পাহলভির মতো নেতাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে রেজা পাহলভির এই বক্তব্য ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু একটি সতর্কবার্তা নয়, বরং একটি বিকল্প কৌশলের প্রস্তাব, যেখানে চুক্তির পরিবর্তে জনগণের শক্তিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন আইয়াল জামির, যিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বক্তব্য অনুযায়ী, ইরান ও হিজবুল্লাহকে ঘিরে চলমান বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েলের সেনাবাহিনী ভেতর থেকেই ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। গত বুধবার অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জামির সরাসরি এই সংকটের কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে আইডিএফ এক গভীর অভ্যন্তরীণ সমস্যার মুখোমুখি, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্য সংকট। দীর্ঘদিন ধরে চলমান সংঘাত এবং একাধিক ফ্রন্টে একসঙ্গে সামরিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেনাবাহিনীর ওপর যে চাপ তৈরি হয়েছে, তা এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে রিজার্ভ বাহিনী নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, অতিরিক্ত বাহিনী হিসাবে যারা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন, তারা আর বেশিদিন এই চাপ সহ্য করতে পারবেন না। এতে করে সামগ্রিক সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইয়েদিয়ত আহরন্থের এক প্রতিবেদনে বলা হয়েছে, জামির এই পরিস্থিতিকে অত্যন্ত সংকটজনক হিসাবে বর্ণনা করেছেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিক লাল পতাকা বা বিপদ সংকেত তুলে ধরেছেন। একই তথ্য নিশ্চিত করেছে জেরুজালেম পোস্টও। জামির আরও বলেন, এই সংকট কেবল সামরিক কৌশলগত নয়, বরং কাঠামোগত সমস্যার ফল। তিনি অভিযোগ করেন, অতি গোড়া হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সরকার এখনও কার্যকর করতে পারেনি। এর ফলে বিদ্যমান বাহিনীর ওপর চাপ আরও বেড়ে যাচ্ছে। বর্তমানে আইডিএফকে একসঙ্গে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে সক্রিয় থাকতে হচ্ছে। প্রতিটি অঞ্চলেই আলাদা ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। উদাহরণস্বরূপ, গাজা উপত্যকাতে চলমান সংঘাত, হিজবুল্লাহের সঙ্গে উত্তেজনা এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির ফলে সেনা মোতায়েনের চাপ বহুগুণে বেড়েছে। বিশেষ করে পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে, যা ইতিমধ্যেই ক্লান্ত ও চাপের মধ্যে থাকা সেনাদের ওপর আরও বাড়তি বোঝা চাপিয়েছে। এই পরিস্থিতিতে সেনাদের মানসিক ও শারীরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জামির তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, যদি এই চাপ অব্যাহত থাকে এবং প্রয়োজনীয় সংস্কার না করা হয়, তাহলে খুব শীঘ্রই আইডিএফ স্বাভাবিক দায়িত্ব পালনেও ব্যর্থ হতে পারে। তার এই সতর্কবার্তা শুধু একটি সাময়িক সমস্যার ইঙ্গিত নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। সবশেষে বলা যায়, ইসরায়েলের সামরিক কাঠামো বর্তমানে একটি সংকটপূর্ণ পর্যায়ে অবস্থান করছে। একাধিক ফ্রন্টে যুদ্ধ, সৈন্য সংকট, আইনগত ও কাঠামোগত জটিলতা সব মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি দ্রুত সমাধান না করা গেলে দেশটির সামরিক প্রস্তুতি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রে আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, যা দেশটির রাজনৈতিক পরিবেশকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। নো কিংস শিরোনামের এই আন্দোলন মূলত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নীতির বিরুদ্ধে জন অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে এই বিক্ষোভ তৃতীয় দফায় অনুষ্ঠিত হচ্ছে এবং আগের 2 দফার মতো এবারও লক্ষাধিক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিক্ষোভকারীরা বলছেন, তারা ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি, কঠোর অভিবাসন নীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের দাবি, বর্তমান প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। অনেকের ভাষায় এটি এমন এক শাসন ব্যবস্থার ইঙ্গিত দেয় যেখানে জনগণের চেয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ বেশি গুরুত্ব পাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে ওঠে লিঙ্কন মেমোরিয়াল এবং ন্যাশনাল মল এলাকা। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। তারা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রতীকী কুশপুতুল প্রদর্শন করে রাজনৈতিক জবাবদিহিতা দাবি করেন। একই চিত্র দেখা গেছে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার এলাকায় জনসমাগম এতটাই বেড়ে যায় যে পুলিশকে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিতে হয়। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে কিছু ক্ষেত্রে সহিংসতার ঘটনাও ঘটে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মিনেসোটা। সেখানে সাম্প্রতিক এক ঘটনার প্রেক্ষাপটে জনমনে ক্ষোভ তৈরি হয়েছিল, যা এই বিক্ষোভের নতুন মাত্রা যোগ করেছে। স্টেট ক্যাপিটাল ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বিক্ষোভকারীদের একটি বড় অংশ মনে করে, প্রেসিডেন্টের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো, বিশেষ করে নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা এবং ন্যাশনাল গার্ড মোতায়েন, ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটাচ্ছে। সমালোচকদের মতে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের জন্য হুমকি স্বরূপ। তবে হোয়াইট হাউস এই বিক্ষোভকে তেমন গুরুত্ব দিতে নারাজ। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর খুব একটা সম্পর্ক নেই। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি দেশের সংকট মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন, কোনোভাবেই স্বৈরশাসনের পথে হাঁটছেন না। এই বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। প্যারিস, লন্ডন ও লিসবনের মতো আন্তর্জাতিক শহরগুলোতেও প্রবাসী মার্কিনীরা সংহতি জানিয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন। সব মিলিয়ে নো কিংস আন্দোলন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এটি শুধু একটি বিক্ষোভ নয়, বরং নাগরিকদের একটি বড় অংশের উদ্বেগ, ক্ষোভ এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কার বহিঃপ্রকাশ। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে সরকার ও জনগণের মধ্যে এই টানাপড়ন কতটা সমাধানের পথে এগোতে পারে তার ওপর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে
নতুন এক মোড় যুক্ত হয়েছে যখন হুতি বিদ্রোহী আনুষ্ঠানিকভাবে সংঘাতে নিজেদের সম্পৃক্ততার ঘোষণা দিয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শনিবার ২৮ মার্চ ইয়েমেন থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে হুতিরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বার্তা দেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায় তারা ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদিও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবুও ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। সংঘাত এখন আর সীমিত নয়, বরং ধীরে ধীরে বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এবং মিত্রশক্তির সমর্থনে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তার আগের দিনই তারা সতর্ক করেছিল যে ইরানের বিরুদ্ধে কোনো নতুন জোট গঠিত হলে কিংবা লোহিত সাগর অঞ্চল ব্যবহার করে হামলা চালানো হলে তারা সামরিকভাবে জবাব দেবে। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, হুতিদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত ও অনিশ্চিত করে তুলতে পারে। কারণ হুতিরা শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ নয়, তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে, যা ইসরায়েল সহ বিভিন্ন অঞ্চলের জন্য নতুন ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। এর আগেও লেবানন ও ইরাকে অবস্থানরত ইরানপন্থী গোষ্ঠীগুলো এই সংঘাতে জড়িয়ে পড়েছে। ফলে এখন একটি বৃহত্তর আঞ্চলিক জোটভিত্তিক সংঘাতের চিত্র স্পষ্ট হয়ে উঠছে। হুতিদের আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করছে এবং একাধিক ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হলেও এতদিন হুতিরা সরাসরি অংশ নেয়নি। তবে তারা ইয়েমেনের এমন কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণ করে যেখান থেকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগরের জাহাজ চলাচল প্রভাবিত করা সম্ভব। এই কারণে তাদের সম্পৃক্ততা শুধু সামরিক দিক থেকেই নয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। হুতি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে তারা লোহিত সাগরকে কোনোভাবেই ইরান বা অন্য মুসলিম দেশের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে দেবে না। এই অবস্থান ভবিষ্যতে আন্তর্জাতিক নৌ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। সব মিলিয়ে হুতিদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। এতে করে কেবল ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনাই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।